কথায় আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার মাঝখানে বসে যদি নিজেকে অত্যাচারী শাসকদের কাতারে নিয়ে যান, তাহলে ধরে নেবেন আপনার পতন অপরিহার্য। আজকে আমরা এমন কয়েকজন অত্যাচারী স্বৈরাচার শাসকের ব্যাপারে জানব, যারা হয়তো কখনো ভাবেননি তাদের পতন হবে। তো চলুন শুরু করা যাক। এই তালিকায় প্রথমেই স্থান পেয়েছেন হিটলার, মূল নাম অ্যাডলফ হিটলার, যিনি ছিলেন জার্মান নাৎসি বাহিনীর প্রধান। ক্ষমতায় আরোহণ করেন নাৎসি বাহিনীর প্রধান হিসেবে। অতঃপর 1933 সালে জার্মান চ্যান্সেলর হন এবং 1934 সালে ফুহরার নামক উপাধি লাভ করেন। হিটলারের সময়কাল ছিল 1933 থেকে 1945 সাল পর্যন্ত। উক্ত সময়ে নাৎসিরা জার্মান অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত করেছিল, সর্বোপরি একটি ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। 1939 সালে হিটলারের অধীনে জার্মানরা পোল্যান্ড দখল করে, ফলে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম দিকে জার্মানরা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল দখল করে নেয়, কিন্তু পরাজয় তাদের পিছু ছাড়েনি। 1945 সালের মধ্যে পুরো জার্মান ধ্বংসস্তূপে পরিণত হয়, আর এভাবেই নাৎসি বাহিনীর পরাজয় ঘটে। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আচরণের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। শুধুমাত্র ইহুদিদের মধ্য থেকেই 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে। অবশেষে 1945 সালের 30 এপ্রিল এই স্বৈরাচারী শাসক গুলি খেয়ে আত্মহত্যা করে এবং এখানেই তার শাসনের ইতি ঘটে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির নেতা জোসেফ স্ট্যালিন। স্ট্যালিন শব্দের অর্থ লৌহ মানব। যদিও স্ট্যালিন ছিল তার ছদ্মনাম, কিন্তু ইতিহাস বলে তিনি এই নামটিকে সার্থক করে তুলেছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নকে একটি শক্ত কাঠামোর ওপর দাঁড় করান। তার বলিষ্ঠ নেতৃত্বেই সোভিয়েতরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীকে পরাজিত করে। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নকে একটি পরাশক্তি হিসাবে গড়ে তোলার প্রধান কারিগর। তবে সব বাতির নিচেই অন্ধকার থাকে, তার ব্যাপারেও একই নীতি। তার এত ভালো কাজের পরও তিনি ছিলেন ইতিহাসের অন্যতম স্বৈরশাসক। তার শাসনকালে রাজনৈতিক প্রতিহিংসায় তিনি অগণিত মানুষকে হত্যা করেন, যার সঠিক সংখ্যা খুঁজে পাওয়া যায়নি। বলা হয়ে থাকে, পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছিল, স্ট্যালিন তাদের অন্যতম। এক গবেষণায় জানা যায়, স্ট্যালিনের সময়কালে রাজনৈতিক প্রতিহিংসায় শ্রম শিবিরে 2 কোটির মতো মানুষ নিহত হয় এবং 4 কোটির মতো মানুষ আহত হয়। তার অত্যাচার থেকে রক্ষা পায়নি স্বয়ং তার দলের শীর্ষস্থানীয় নেতা থেকে সরকারি আমলা ও সামরিক কর্মকর্তা পর্যন্ত। অবশেষে এই স্বৈরাচারী শাসকের একসময় জটিল শারীরিক ও মানসিক রোগ হয়, ফলে আস্তে আস্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 5ই মার্চ 1953 সালে এই শাসকের পতন হয়। মৃত্যুর পূর্বের সময়টা তিনি একাকী নির্জনে কাটান। সে সময় তার শোয়ার জন্য কোনো খাট ছিল না। তার অফিস কক্ষে একটি সোফায় বসেই দিনকাল কাটাতে থাকেন। পরিচিতরা সবাই তার থেকে দূরে সরে যায়। তালিকার 3 নম্বরে রয়েছেন ইতালীয় রাজনীতিবিদ বেনিতো মুসোলিনি। তিনি ছিলেন ইতালির জাতীয় ফ্যাসিবাদী দলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। 1922 সালে মার্চ অন রোম নামের একটি সেনা বিদ্রোহ করেন মুসোলিনি। উক্ত অভিযানের পর রাজা 3য় ভিক্টর এমানুয়েল 33 বছর বয়সী মুসোলিনিকে ইতালির প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করতে বাধ্য হন। এর 2 বছর পর 1925 সালের জানুয়ারিতে এক ব্যাপক হত্যাকাণ্ডের মাধ্যমে নিজের ক্ষমতার ভিত মজবুত করেন। এই স্বৈরাচারী শাসক 20 বছর পর্যন্ত ক্ষমতায় থাকেন। অবশেষে এই স্বৈরাচারী শাসক 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে পালানোর সময় গ্রেফতার হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নম্বর 4-এ রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা সম্ভাবনাময় দেশকে কতটা নিচে নামানো যায় এবং দেশের মানুষকে কতভাবে নির্যাতন করা যায়, তা এই ভদ্র মহিলাকে না দেখলে বিশ্বাস করবেন না। তার দলের লোকেরা গুম, খুন, চাঁদাবাজি, দুর্নীতি ও টাকা পাচার করার ক্ষেত্রে সর্বদা এক ধাপ এগিয়ে। তিনি জনগণকে অত্যাচারের জন্য আয়নাঘর নামক বিভৎস এক ঘর তৈরি করেছিলেন, মানব ইতিহাসে যার অনুরূপ কোনো দৃষ্টান্ত নেই। এই স্বৈরাচারী শাসকের পতন হয় ছাত্র জনতার এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে, যা কোটা সংস্কার নামক আন্দোলন দিয়ে শুরু হয়। পরবর্তীতে গণ অভ্যুত্থানে রূপ নেয়। গণ অভ্যুত্থানের এক পর্যায়ে স্বৈরাচারী এই শাসক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বাংলাদেশের মানুষ তার শোষণের কালো হাত থেকে মুক্তি পায়।